ভারতীয় চলচ্চিত্র জগতে প্রবাদ প্রতিম অভিনেতা এবং হিম্যান খ্যাত ধর্মেন্দর 24শে নভেম্বর 2025 সালে 89 বছর বয়সে মুম্বাইয়ে তার নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তবে কিছুদিন আগেই তার মৃত্যু খবর নিয়ে গুজব ছড়ালেও এবারে কিন্তু পারিবারিক দিক থেকে এই খবরে যেমন শিলমোহর দেওয়া হয়েছে, তেমনি বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব করণ জোহরও তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় এই খবরটিকে নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে তিনি চিকিৎসাধীন ছিলেন। 12ই নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল এবং 24শে নভেম্বর 2025 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার চলুন দেখে নেওয়া যাক তার কর্মজীবনের বিশেষ বিশেষ দিকগুলি। এক্ষেত্রে প্রথমেই কিন্তু আমাদের সেই 1958 থেকে 60 সালের কাছে পৌঁছতে হবে। পাঞ্জাবের একজন সাধারণ স্কুল শিক্ষকের ছেলে ধর্মেন্দর ছোট বয়সেই ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মুম্বাই চলে আসেন। তবে শুরুর দিকটা যে তার খুব ভালো ছিল তা কিন্তু নয়, যথেষ্ট কষ্টেই কেটেছে। কারণ অনেক জায়গাতেই তাকে বলতে শোনা যেত যে সেই সময় অর্থাৎ শুরুর দিকে তিনি প্রায়ই অনাহারে থেকে স্টুডিওর বাইরে অপেক্ষা করতেন। এরপর 1960 সালে অর্জুন হিঙ্গলালির পরিচালনায় দিল ভি তেরা হাম ভি তেরে ছবিটিতে তার প্রথম পথ চলা শুরু হলেও এই ছবিটি কিন্তু বক্স অফিসে ফ্লপ করে। এরপর 1960 থেকে 1966 সাল পর্যন্ত তিনি বেশ কয়েকটি রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল 1962 সালে সুরত और সিরাত এবং বিমল রায়ের পরিচালনায় বন্দিনী 1963 সালে। এই বন্দিনী সিনেমায় তার চরিত্রটি যথেষ্ট ছোট হলেও সেটা কিন্তু সমালোচকদের নজরে আসে। এরপর শুরু হয় অ্যাকশন যুগ। 1966 সালে ফুল और पत्थर নামে যে ছবিটি মুক্তি পেয়েছিল সেটিই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কারণ এই সিনেমাতেই প্রথম তিনি নিজের শার্ট খুলে পেশিবহুল শরীর প্রদর্শন করেছিলেন, যেটা সেই সময়ের ভারতীয় সিনেমায় বিরল ছিল। এই সময় থেকেই তাকে হিম্যান আখ্যা দেওয়া হয়। এরপর তিনি বিভিন্ন অ্যাকশন ফিল্মে অভিনয় করেন। তার মধ্যে মেরা গাঁও মেরা দেশ 1971, সীতা और গীতা 1972, জুগনু 1973 এবং ইয়াদো কি বারাত 1973 সালে এই যে ছবিগুলো তিনি করেছিলেন, এতেই কিন্তু দর্শক মহল তাকে তারকার আসনে 1 নম্বর স্থান দিয়ে দিয়েছিল। অর্থাৎ তিনি দর্শকের মন জয় করতে পেরেছিলেন। আর 1975 সালের শোলে সে তো আজও মানুষের মনে আইকনিক হয়ে আছে। বিশেষ করে জলের ট্যাঙ্কের ওপরে উঠে আত্মহত্যার হুমকি দৃশ্যটি ভারতীয় সিনেমায় আজও সেরা দৃশ্য হয়ে আছে। তিনি যে শুধুমাত্র অ্যাকশন ফিল্মেই সাবলীল ছিলেন তা কিন্তু নয়, তিনি সব ধরনের সিনেমাতেই নিজেকে সাবলীল করে তুলেছিলেন। যেমন এক্ষেত্রে 1966 সালে ঋষিকেশ মুখার্জির সঙ্গে জুটি বেঁধে তিনি অনুপমা করেছিলেন। অন্যদিকে 1969 সালে তিনি সত্যকাম করেছিলেন। সেখানে তার অভিনয় এতটা সংবেদনশীল ছিল সেটা বলে বোঝানো যায় না। সত্যকাম সিনেমায় যে সৎ এবং আদর্শবাদী চরিত্রটি তিনি ফুটিয়ে তুলেছিলেন সেটি তার চলচ্চিত্র জীবনে যথেষ্ট সেরা কাজ বলে তিনি মনে করেন। এরপর আর একটা কথা আপনাকে জানাই যে তিনি শুধুমাত্র যে হিন্দি সিনেমায় সাবলীল ছিলেন তাই কিন্তু নয়, তিনি বাংলা সিনেমাতেও অংশগ্রহণ করেছিলেন। যেমন 1966 সালে জগন্নাথ চ্যাটার্জির পরিচালনায় পারি বাংলা সিনেমা করেছিলেন, যেখানে অবশ্য অতিথি শিল্পী হিসাবে দিলীপ কুমারও অংশগ্রহণ করেছিলেন। তিনি শুধুমাত্র অভিনেতা ছিলেন তাই নয়, তিনি কিন্তু কর্মজীবনে প্রযোজক হিসাবেও কাজ করেছেন।
অর্থাৎ তিনি অভিনয়ের পাশাপাশি বিজয়তা ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন, যেখানে 1983 সালে বেতাব সিনেমায় নতুন মুখ বা বলতে পারেন তার বড় ছেলে সানি দেওলকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই বইটি কিন্তু সেই সময় সুপারহিট হয়েছিল। শুধু তাই নয়, 1990 সালে যে ঘায়েল প্রযোজনা করেছিলেন সেটিও কিন্তু সেই বছরে ফিল্মফেয়ার অনুষ্ঠানে পুরস্কার জিতে নিয়েছিল। এরপর 1995 সালে বরসাত বইয়ে তিনি তার ছোট ছেলে ববি দেওলকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বয়স বাড়লেও কাজ কিন্তু ছাড়েননি। 2007 সালে পারিবারিক ছবি আপনেতে নিজের দুই ছেলে সানি এবং ববি দেওলের সঙ্গে নিজেও পর্দায় অংশগ্রহণ করেছেন। এর সঙ্গে সঙ্গে ইয়ামলা পাগলা দিওয়ানা ফ্র্যাঞ্চাইজিতে দর্শকদের মন জয় করেছিল। 87 বছর বয়সে 2023 সালে করণ জোহরের পরিচালনায় রকি ও রানী কি প্রেম কাহানি বইতে সাবানা আজমির সঙ্গে তার রসায়ন কিন্তু দর্শকরা আজও মনে রেখেছে। সেই সঙ্গে সেই চুম্বন দৃশ্যটা, সেটা তো আলোচনার ঝড় তুলে দিয়েছে। তো এখানে বলা যেতেই পারে ধর্মেন্দ্র শুধুমাত্র একজন অভিনেতাই ছিলেন না, তিনি ভারতীয় সিনেমার একজন বিশাল স্তম্ভ ছিলেন। কমেডি সিনেমাতেও যেমন সচ্ছল ছিলেন, যেমন চুপকে চুপকে 1966 সালে মুক্তিপ্রাপ্ত চুপকে চুপকে সিনেমাতে ড্রাইভারের ছদ্মবেশে তার কমেডিয়ান রোলটিও কিন্তু আজও দর্শকদের হাসায়। তিনি সাবলীলভাবে যেমন অ্যাকশন থেকে কমেডিতে গেছেন, তেমনি রোম্যান্টিক থেকে প্রযোজনাতেও গেছেন। অর্থাৎ সব দিক থেকেই তিনি অভিনয় জগতে যথেষ্ট সাবলীল ছিলেন। আর এই কারণেই হয়তো তিনি তার জীবদ্দশায় 300টিরও বেশি সিনেমাতে অভিনয় করতে পেরেছিলেন। তার শেষ অভিনীত ছবি হয়ে উঠবে শ্রী রাম রাঘবনের 21 ছবিটি, যেটা 2025 সালের শেষ দিকে মুক্তিপ্রাপ্ত হওয়ার কথা। এবার তার কর্মজীবনের অন্য একটা দিকের কথা আপনার সামনে তুলে ধরি। তিনি শুধুমাত্র যে অভিনয় জগতে সাবলীল ছিলেন তাই কিন্তু নয়, তিনি রাজনীতির জীবনেও সমান দক্ষ ছিলেন। আর এই কারণেই তো রাজস্থানের বিকানির কেন্দ্র থেকে লোকসভার বিজেপি সাংসদ হিসাবে 2004 থেকে 2009 সাল পর্যন্ত তিনি দায়িত্ব সহকারে তার কর্তব্য পালন করেছেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট যেমন পুরস্কার পেয়েছেন। नहीं मिला तो मैंने सोचा अब क्या करूं यार। आज 37 साल के बाद ये ट्रॉफी मिली है मुझे, लेकिन इस ट्रॉफी में मैं पिछले सालों की 15 ट्रॉफीज देख रहा हूं जो मुझे मिलनी चाहिए थी। তেমনি 2012 সালে পদ্মভূষণ পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। ধর্মেন্দ্রের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রের একটা যুগের অবসান হলো। তার সারল্য, দরাজ হাসি এবং অসামান্য অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি সমস্ত দর্শককুলের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই থাকুক। আজকের পর্বটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই করে জানাবেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকি। তো পরবর্তী পর্ব না আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।